নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপি স্বজনদের তালিকা হচ্ছে, সরে না দাঁড়ালে সাংগঠনিক ব্যবস্থা জানালেন ওবায়দুল কাদের। ক্ষমতা হারানোর আতঙ্কে নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার, দাবি বিএনপি। গণতন্ত্র ফেরাতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, আগামী 2-3 দিন আরও বাড়তে পারে। প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে শ্রমবাজার নিয়ে শঙ্কা, স্থিতিশীল রাখতে পদক্ষেপের পরামর্শ। সংকট দেখছে না সরকার। এবং উচ্চ মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে জীবনযাত্রা, ব্যয় মেটাতে সরকারের ঋণে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত। বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে তৃণমূল ও জনগণ খুশি হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট জানাচ্ছেন আহাদ চৌধুরী। আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মন্ত্রী এমপিদের নিজ এলাকার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। নিজ পরিবার ও স্বজনদের উপজেলা চেয়ারম্যান বানাতে মরিয়া আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও নেতারা। আর এইসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ হাইকমান্ড। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন আগে মন্ত্রী এমপি ও নেতাদের স্বজনদের উপজেলা নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন দলীয় প্রধান। এমন বাস্তবতায় দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, প্রস্তুত করা হচ্ছে নির্বাচনের অংশ নেওয়া মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের তালিকা। দলের তৃণমূলের কর্মীরাও অনেকেই তাদের মতো রিয়াকশনটা ভালো। তার কারণ হচ্ছে যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরা পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি? দলের এই সিদ্ধান্তে তৃণমূল খুশি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন চলাকালে জেলা উপজেলা পর্যায়ে সম্মেলন বা কোনো কমিটি গঠন করা হবে না। উপজেলা পর্যায়ে এখন যে নির্বাচন হচ্ছে কয়েকটা ফেজে, এখন মাত্র প্রথম ফেজ। এই নির্বাচন চলাকালে আমাদের উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদ উত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন, এই প্রক্রিয়াটা বন্ধ থাকে। মোট 4 ধাপে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা নির্বাচন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। ক্ষমতা হারানোর আতঙ্কে এখনও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার, এমন অভিযোগ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, বিএনপির ন্যায়সঙ্গত প্রতিবাদেও বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে বিএনপি শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে বলে জানান দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে পুলিশের বাধায় মাইক ছাড়াই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতারা। দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে আপনার সেই অবৈধ শাসনকে পোক্ত করার জন্য আজকে দেশে দুঃশাসন পরিচালিত করতে প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই অচিরেই এদেশের মানুষ গণতন্ত্র ভোগ করবে প্রিয় বন্ধুরা, স্বাধীনতা অর্জিত হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আন্দোলনের মধ্য দিয়েই এই সকল মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার হবে, আমাদের মামলা প্রত্যাহার হবে, আর আওয়ামী লীগের মামলা নতুন করে সাজানো হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনো ক্ষমতা হারানোর আতঙ্কে আছে সরকার। দাবি আমরা আর মামুদের নির্বাচন করেছে, এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার,
এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এই তার যে গদি, তার যে চেয়ার, এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে, মজদুদেরকে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে, হাবিবুর নবী খান সোহেলকে, রাজীব হাসানকে, সাইফুল ইসলাম নীরবকে এরা গ্রেপ্তার করে রাখে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে সরকার প্রধানের করা মন্তব্যের সমালোচনাও করেন তিনি। 1-11 সময় চাঁদা নিয়েছিলেন, এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুফাতো ভাই, একজন ব্যবসায়ী। এই যে তারা যে সাক্ষী দিল, তারা যে বলল, এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা, সেগুলো গেল কোথায়? আপনি যখন কারো সুনাম করেন, সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে, সেটা হচ্ছে মাফিয়াদের পক্ষে, সিন্ডিকেট বাসদের পক্ষে, আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে, তাদেরকে অপরাধী বানান। সত্য শুভর জয় হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবেই বলেন রিজভী। পতন হবেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র হিটওয়েভ বা তাপপ্রবাহ। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেড়েই চলেছে তাপমাত্রা। তীব্র দাবদাহের প্রভাবে চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। লাগামহীনভাবে বেড়ে চলেছে দিনরাতের তাপমাত্রা। এমন প্রেক্ষাপটে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চুয়াডাঙ্গায় এভাবেই মাইকিং করা হচ্ছে। গেল কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলাতে। শনিবার দুপুর 12টা পর্যন্ত জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4 ডিগ্রি। দেশজুড়ে অন্যান্য জেলাতেও টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না কেউ। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা ছোট বড় সবার। গা ঘামতেছে, গা থেকে শরীরে লবণাক্ত পানি বেরিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। তৃষ্ণা মেটাতে ভিড় জমিয়েছেন শরবতের দোকানে। প্রচণ্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়েছে বোরো ধানের। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। কোনো কাজ কাম করতে পারি না, কোনো ক্ষেত খামারে যাওয়াই যায় না। আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। মের প্রথম সপ্তাহ পর্যন্ত গরমের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। মার্চ, এপ্রিল, মে 3টা মাস আমরাকে কালবৈশাখী সময় ধরি। কালবৈশাখী যদি আমাদের 14 এপ্রিলের পরে শুরু হওয়ার কথা, কিন্তু মার্চ এপ্রিল আমাদের গড় 3 মাস। আর এই 3 মাস বাংলাদেশে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এর মধ্যে উষ্ণতম মাস হলো আমাদের এপ্রিল। সারা দেশের আগামী 10 দিন তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কম। কারণ কি, বাংলাদেশের লোকালি বৃষ্টির সম্ভাবনাটা কম। পরিস্থিতি ব্যাপকতায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদি বৃষ্টিপাত না হয়, টেম্পারেচার 41.5, আপনি দেখবেন হয়তো বিকালে 42-এর কাছে যাবে না, অথবা 41.7, 41.8 এরকম আসতে পারে। তারপর পরের দিন হয়তো যদি বৃষ্টিপাত না হয় 42 হতে পারে। আরও যদি 2-3 দিন বৃষ্টিপাত না হয় 43-এর কাছাকাছি যেতে পারে। কিন্তু 43 পর্যন্ত গিয়ে একটা লিমিট থাকে, এর বিশেষ বাড়ার সম্ভাবনা কম থাকে। এদিকে তাপপ্রবাহ অব্যাহত থাকায় সারা দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে গরমের তীব্রতায় দাম বেড়েছে এসি ও ফ্যানের। রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, গরমের তীব্রতায় এসি ফ্যানের দাম কেন বাড়ছে, আর এ নিয়ে ব্যবসায়ীরা বা কি বলছেন? সিসিকে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে তীব্র তাপদাহে সারা দেশ যেমন তীব্র গরমে ভুগছে, একই সাথে কিন্তু রাজধানী ঢাকার একই অবস্থা। আপনি জানেন এই গরমকে কেন্দ্র করে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা সবচেয়ে বেশি ভুগছেন। গরমের কারণে কিন্তু মানুষের যে ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, এই ভোগান্তি থেকে মানুষ একটু স্বস্তি পাওয়ার জন্য কিন্তু তারা চার্জার, ফ্যান বা এসি এদিকে ঝুঁকছেন। আপনি জানেন যে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা মূলত ভিড় করছেন ফ্যানের দোকানগুলোতে। এই মুহূর্তে আছে আমরা রাজধানীর গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে, যেখানে বলা হয় চার্জার, ফ্যান বা ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় বাজার। আমরা সেখানে দেখতে পারলাম
অন্য সময় চার্জার ফ্যানের যে ধরনের চাহিদা থাকে, এখন কিন্তু সেই চাহিদাটা বেড়েছে। আমরা দোকানদারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে বিক্রি আগের চেয়ে একটু বেড়েছে। তবে একটা অভিযোগ আছে, এই যে চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো তারা কিন্তু অন্য সময়ের চেয়ে তারা যেটা দামটা বাড়িয়ে দিয়েছেন, এতে করে কিন্তু বিপাকে পড়েছেন যারা নিম্ন আয়ের মানুষ আছেন। তারা এই গরম থেকে বাঁচার জন্য মূলত চার্জার ফ্যান বা অন্যান্য কেনার চেষ্টা করছেন, কিন্তু এখানে এসে দেখে দেখছেন তাদের যে বাজেট, সে বাজেটের চেয়ে কিন্তু তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। সবচেয়ে বেশি যেটার চাহিদা বেড়েছে সেটা হচ্ছে চার্জার ফ্যান। কারণ আপনি জানেন যে চার্জার ফ্যানের বিদ্যুৎ চলে যাওয়ার পরেও পূর্বে চার্জ দেওয়ার মাধ্যমে কিন্তু পরে চালানো যায়। এই শুধু রাজধানী ঢাকায় না, এই সমস্ত ইলেকট্রনিক পণ্যের চাহিদা কিন্তু সারা দেশেই বেড়েছে, যার ফলে যারা উচ্চ আয়ের মানুষ আছেন তারা কিন্তু এসি বা এয়ার কুলারের দিকে ঝুঁকছেন, আর সাধারণ আয়ের মানুষ কিন্তু এই ফ্যানগুলোর দিকে ঝুঁকছেন। আপনি জানেন যে রাজধানী ঢাকায় সেই তুলনায় লোডশেডিং না হলেও কিন্তু গ্রামে তীব্র পরিমাণে লোডশেডিং হচ্ছে, যার ফলে কিন্তু ফ্যানগুলোর চাহিদা বেড়েছে। মান বেঁধে এক একটা ফ্যানের 1500 থেকে 2000 টাকাও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এসিগুলো আগে যেখানে 1.5 টনের এসি 60 থেকে 65,000 টাকায় পাওয়া যেত, এখন কিন্তু সেখানে একটা এসি কিনতে প্রায় 70 থেকে 75,000 টাকা লাগছে, 10 থেকে 15,000 টাকা লাগছে। বড় বড় কোম্পানিগুলো তারা কিছুটা ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে কিছু মানুষ ডিসকাউন্টের ফলে তারা সেখানে সুবিধাভোগী হচ্ছেন। কিন্তু চার্জার ফ্যান বা সাধারণ ফ্যান যেগুলো আছে এগুলো কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট নেই, যার ফলে কিন্তু সাধারণ মানুষকে এসে ভোগান্তিতেই পড়তে হচ্ছে। তবে তারা অভিযোগ করেছেন এই যে গরম আসলেই যখন চাহিদা বেড়ে যায় তখন ব্যবসার এই জিনিসগুলোর দাম বেড়ে যায়, এতে কিন্তু তাদের এক ধরনের ভোগান্তি হয় এবং তারা হয়রানির শিকার হন। এই জন্য তারা বলছেন সরকার যদি যখন গরম বাড়ে তখন এগুলোর মনিটরিং যদি বাড়াতো, এবং তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা হয়তো বা একটু এই যে এসি ফ্যান বা চার্জার ফ্যান যেগুলো আছে সেগুলো তারা কিনতে পারতেন। এই জন্য তারা বলছেন কোম্পানিগুলো সাধারণ মানুষের কথা বিবেচনা করে এই সময়গুলোতে যেমন দাম কমাবে, একই সাথে সরকার যদি তার মনিটরিং সেল বাড়ায় তাহলে সব মিলে তাদের জন্য ভালো হবে। এই জন্য তারা চাচ্ছেন যে সময়টা আছে এই এসি লোডশেডিং হবে না, এবং একই সাথে চার্জার সহ অন্য যে ইলেকট্রনিক পণ্যগুলো আছে সেগুলো সাধারণ মানুষের নাগালের মধ্যেই পাওয়া যাবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করেছেন। জেসিকা, এই ছিল আমার কাছে রাজধানীতে বেড়ে যাওয়া ইলেকট্রনিক পণ্যের দাম সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, গরমের তীব্রতা এসি ফ্যানের দাম বাড়ানোর বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। দেশের সব হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। এ লক্ষ্যে সব হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থার তালিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময়ে হাসপাতালটি ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, জানান দ্রুত ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। আগুনে ক্ষতিগ্রস্ত এনআইসিইউ শিগগিরই চালু হবে বলেও জানান তিনি। বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটা আমরা যত দ্রুত পারি এটাকে চালু করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় হচ্ছে যে বাচ্চাগুনাকে ওনারা অলরেডি শিফট করে ফেলছেন। উপরওয়ালার বহুত আশীর্বাদ যে আমরা কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়নি, এবং আমি ওনাকে নির্দেশ দিয়েছি যে বাচ্চাগুনার জন্য যতদিন এটা ঠিক না হবে সেটা অল্টারনেট একটা ব্যবস্থা করার জন্য। আর ওনারা তদন্ত কমিটি করতে, এটা রিপোর্ট আসলে আমরা তদন্ত। অগ্নি নির্বাপন ব্যবস্থার ব্যাপারে আমরা ঈদের আগে আমরা প্রত্যেক হাসপাতাল থেকে একটা ইনফরমেশন কালেক্ট করছি, এবং সেই হিসাবে যেগুলো আছে অনেকে যে আছে অনেক জায়গায় কিছু ঘাটতি আছে সেগুলো আমরা পূরণ করি। বিস্তারিত জানাতে ঢাকা শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিশু হাসপাতালের এনআইসিইউ কবে নাগাদ চালু হতে পারে, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এরপরে কিন্তু শিশু হাসপাতালে যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত যেসব আইসিইউ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কিন্তু চালু করা সম্ভব হয়নি, এবং সেসব আইসিইউ থেকে কিন্তু রোগীদেরকে পাশের যে হৃদরোগ ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু রোগীদেরকে ভর্তি করা হয়েছে, এবং বাকি যেসব রোগী ছিল তাদেরকে কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক সময় মতো আসলে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে এই ঘটনার পরে কিন্তু সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছিলেন, এবং হাসপাতালের পরিচালক বলছিলেন যে তারা 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি হয়তো দ্রুত তাদের অগ্নিকাণ্ডের যে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটির ব্যাপারে তদন্ত প্রতিবেদন দেবেন। এর বাইরে কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখছিলাম যে দফায় দফায় ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তদন্তের জন্য এসেছিলেন, এবং ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি
অ্যাটাক ঘটেছিলেন সে ব্যাপারে তারা এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছিল সেগুলোর ব্যাপারে তারা আসলে তদন্ত করছেন। তবে প্রাথমিকভাবে তারা যেটি বলছেন যে এসি থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু আসলে সতর্ক থাকার কথা বলছিলেন। এবং সকালে যে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন ডাক্তার সামন্তলাল সেন তিনিও বলছিলেন যে প্রত্যেকটা হসপিটালে এভাবে আসলে দেখতে হবে যে সেগুলোতে অগ্নি নির্বাপনের যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে কিনা। তবে এই হসপিটাল যেটি ঢাকা শিশু হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, সেখানে কিন্তু অগ্নি নির্বাপনের খুব ভালো পরিমাণে যন্ত্রপাতি সেখানে ছিল না এবং সেখানে কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। সাধারণ এখানকার যারা রোগী এবং রোগীর স্বজন তারাও যেটা বলছিলেন যে সেখানে ভেন্টিলেশনের খুব বেশি ব্যবস্থা ছিল না এবং রোগীদের যে উপর থেকে নিচে নামবে সে সিঁড়িগুলো খুব অনেকটা সংকীর্ণ ছিল। যেহেতু এখানে প্রতিদিনে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, ফলে সেসব সিঁড়ি এবং অগ্নি নির্বাপনের যে যথাযথ ব্যবস্থা সেগুলো আরও উন্নত কিভাবে করা যায় সে ব্যাপারে কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং স্বাস্থ্যমন্ত্রী সেগুলো শুনেছেন এবং তিনিও যেটি এখানকার পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সে ব্যাপারে সে নির্দেশনা কিন্তু যথেষ্ট পরিমাণ দিয়েছে। তো এখন আপাতত এখানকার সবগুলো কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে এবং কোনো ধরনের আসলে ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি না। তো যেহেতু এখানে সবগুলো স্বাভাবিক গতিতে চলছে এবং আপনি জানেন যে গরমের কারণে প্রতিদিনে যে পরিমাণ রোগী বাড়ছে সেটি কিন্তু এই হাসপাতালের জন্য বাড়তি চাপ তৈরি করছে এবং সেটার ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আসলে প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানকার পরিচালক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শিশু হাসপাতাল প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ইরান ইসরায়েলের উত্তেজনায় মধ্যপ্রাচ্যের শ্রম বাজার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বাইরা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলছেন, অস্থিরতার কারণে দেখা দিতে পারে অনিশ্চয়তা। আর অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার মনে করেন, বাংলাদেশ সরকার ও মিশনগুলো কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে শ্রমবাজারের স্থিতিশীলতা। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে প্রভাব পড়বে না। এ নিয়ে সজাগ রয়েছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাতে উত্তেজনা এখন পুরো মধ্যপ্রাচ্যে, আর তাই এই অঞ্চলে কর্মরত প্রায় 28 লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমজীবীর কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার। সংগঠনটির মহাসচিব মনে করেন, উদ্ভূত পরিস্থিতির কারণে কাজ হারাতে পারে অনেকেই। ভেরি ডিফিকাল্ট ফর আস এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, কারণ আমাদের ফিনান্সিয়াল একটা বড় রকমের শর্টেজ রয়ে গেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে যে যদি ভয়েস রেজ, কারণ আমরা যে সেন্ডিং কান্ট্রি হিসেবে আমাদের একটা বড় রাইট রয়ে গেছে, সেটা যদি সেখানে জায়গায় যদি এইসব জায়গাগুলো তোলা সম্ভব হয়, যে এই ধরনের এই জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ইকোনমিক প্রবলেম হয়ে যাবে এবং আমরা অ্যাজ এ সেন্ডিং কান্ট্রি উইল সাফার লট। সো এই যে হিউম্যান একটা বড় হয়ে যাবে, এই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ফান্ড মিনিস্ট্রি এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। 90 দশকের শুরুতে ইরাক কুয়েত যুদ্ধের উদাহরণ টেনে অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার বলছেন, এবারও অনেক শ্রমিক কাজ হারাতে পারেন। এ অবস্থায় সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এফেক্টিভ কূটনীতির মাধ্যমে এবং এই শ্রমবাজারকে যেন আমরা ধরে রাখতে পারি এবং আরও যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এই মধ্যপ্রাচ্যে, তার জন্য এবং যে বিভিন্ন এই বোথ প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট এবং ইন্টার গভর্নমেন্টাল কোঅর্ডিনেশনের মাধ্যমে সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোঅর্ডিনেশন করে অবশ্যই এখানে মানে আমাদেরকে নিতে হবে, উদ্যোগ আমাদেরকে নেওয়া দরকার। এই মধ্যপ্রাচ্যের বাজারগুলো যদি এখানে বিপর্যয় হয় তাহলে অবশ্যই এখানে বিকল্প বাজারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এখানে কোনো সমস্যার কারণও নেই, এটার কোনো প্রভাবও ফেলবে না। আমার মনে হয় আমাদের যে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের সাথে সেটা বহাল থাকবে এবং শ্রমবাজারও ঠিক থাকবে। প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাতার, দুবাই, ওমান সহ সৌদি সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে এবার মিশা ডিপজল, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা, মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার। প্রতিনিয়ত বাড়তে থাকা মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। খাদ্যাভ্যাস থেকে প্রতিনিয়ত কমছে পুষ্টিকর খাবার, বাড়ছে সরকারের ব্যয়, যা মেটাতে হচ্ছে সাধারণ জনগণকে। চলতি বছর ব্যয় মেটাতে ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকা ঋণ নেবে সরকার। বিশেষজ্ঞরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিখাত, বিনিয়োগ, আমদানি রপ্তানি সহ সব ক্ষেত্র। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। মহাখালী স্থানীয় বাসিন্দা সাইফ একজন বেসরকারি কর্মকর্তা। বাজারের প্রতিনিয়ত বাড়তে থাকা পণ্যমূল্য যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলছিলেন সে কথা। খরচ হচ্ছে কিন্তু মাসে 20,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমার 2,000 টাকা আমার স্যালারির থেকে বেশি খরচ হচ্ছে। বাসা ভাড়া সহ আমার কিন্তু 12,000 টাকা চলে যাচ্ছে, তারপর আমার কাছে থাকে 6,000 টাকা। এখন এই 6,000 টাকাতে আমি নিজে চলবো নাকি বাজার করবো না কি করবো, আমি সেটা দিব। গরুর মাংস কিনে খাওয়া তার কাছে এখন এক প্রকার বিলাসিতা। এখন কিভাবে কিনবো? একটা গুঁড়া দুধের দাম এখন 550-600 টাকা, যেটা আমার স্যালারি তো হয় না। আমি মাছ মাংস তো মাসে দেখা গেছে হয়তো 2-1 খাওয়া হয়, এর বাইরে কিন্তু হয় না। 1.5 বছরের বেশি সময় ধরে দেশে বিরাজ করছে উচ্চ মূল্যস্ফীতি। সীমিত আয়ের মানুষ রীতিমতো হিমশিম খাচ্ছেন, ফলে খাদ্যাভ্যাস থেকে কমছে প্রতিনিয়ত পুষ্টিকর খাবারের তালিকা। ভাবে যে টাকা বেতন পাই তা দিয়ে আমার ঘর ভাড়া এবং বাজার খরচ করতে আমার টাকা শেষ হয়ে যায়। র মেটেরিয়ালের খরচ, এরপর যে শ্রমিকদের বেতন, সব মিলিয়ে দেখা যাইতেছে যে এক সময় যে দেখা যাইতেছে এটার প্রাইস বেড়ে যাইতেছে। মনে করেন 500 টাকা বেতন বাড়িতে দিলে 4 জন খানে আলা, এতে সংসার চলে না আমার। সবজি কিনতে গেলে 50 টাকা, যদি 500-700 টাকা গাড়িতে লাগবে, বাজার গেলে লাগে 1000 টাকা। বর্তমানে আল্লাহ ডাল ভাত কোনো রকম খাওয়ায়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মার্চের সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় 14% বেড়ে দাঁড়িয়েছে 9.81%। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 9.87% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.64%। আর গ্রামের তুলনায় শহরের মূল্যস্ফীতির চাপ বেশি। অর্থনীতিবিদ ডাক্তার আসানিচ মনসুর বলছেন মূল্যস্ফীতির চাপ সাধারণের ঘাড়ে বেশি পড়ছে। সরকার ব্যয় বেশি করছে, সরকারের ব্যয়টা মিটাচ্ছে কাই? জনগণ। ইনফ্লেশন ট্যাক্সের মাধ্যমে। ইনফ্লেশন যখন হয় তখন বাড়ির দাম বেড়ে যায়, জমির দাম বেড়ে যায়, সম্পদশালীরা আরো ধনী হয়ে যায়। মূল্যস্ফীতির এই উচ্চ হারকে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় হুমকিও বলে মনে করেন এই বিশ্লেষক। সেভিংস হচ্ছে ব্যাংকে খাতে এই বছর 1.5 লক্ষ কোটি টাকা, 10% গ্রোথ হচ্ছে। 15 লক্ষ কোটি টাকা, 10% হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। সরকারি তো পুরোটা নিয়ে নেবে, ব্যক্তিখাত কিছু পাবে না। তো এই পরিস্থিতি তো কোনোদিনও সৃষ্টি হয়নি বাংলা ইকোনমির সব অর্থই যদি সরকার তার বাজেট সাপোর্টে নিয়ে নেয়, তাহলে ব্যক্তিখাতের জন্য কি থাকবে, কি বিনিয়োগ হবে কিভাবে? নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ভারসাম্যহীনতার কারণে মানুষের দুর্ভোগ শুধু বাড়ছে বলেও জানান ডাক্তার আসানিচ মনসুর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। অনিয়মে জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। যাত্রীদের সঙ্গে কোনো প্রকার বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের হজযাত্রী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। এবছর বারবার সময় বাড়িয়েও হজ কোটা পূরণ হয়নি জানিয়ে তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধির পরও হজের খরচ কমিয়েছে সরকার। এবার 1,27,198 জনের কোটা থাকলেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন 85,257 জন। টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও আমরা গত বছরের তুলনায় 1 বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমিয়েছি, যার পরিমাণ সরকারিভাবে 1,04,178 টাকা। অনেকে বাইরে বলে যে এত রেট এত বেশি হলো, এই হলো সেই হলো, বহু কিছু বলে। গত বছর চাইতে আমরা রেট কমাইতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। এবার প্রত্যেকটা আমরা হিয়ারিং করি এবং তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত খবরের অর্ধেকের বেশি মিথ্যা। কিছু তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে, আর কিছু ভুলভালভাবে উপস্থাপন করা হয়েছে। বিস্তারিত জুবাই রাজিনের প্রতিবেদনে।
চলতি মাসের শুরুর দিকে একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে বেনামের অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ চাকরি জীবন শেষে 2022 সালে অবসরে যান পুলিশের সাবেক এই আইজি। অবসরের পরপরই বেরিয়ে আসে তার সম্পদের নানা তথ্য। পর্যায়ক্রমে প্রকাশ হতে থাকে তার সব অবৈধ সম্পদের তথ্য। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বেনজির আহমেদ। শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে আমার কিছু কথা শিরোনামে এক ভিডিও বার্তায় সম্প্রতি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কথা বলেছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। শুধুমাত্র নৈতিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতার প্রেক্ষাপটে আমি আমার কথাগুলো বলবো। দাবি করেন তার বিরুদ্ধে করা 45টি অভিযোগের 24টি মিথ্যা। কিছু অভিযোগ ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। 24টি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনাপ্রসূত। 2টি বিষয়কে 7 বার পুনরাবৃত্তি করা হয়েছে এবং 2টি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিও বার্তায় তিনি আরও দাবি করেন পদ্মা ব্যাংকে তাদের কোনো মালিকানা নেই, এমনকি কোনো অ্যাকাউন্টও নেই। পদ্মা ব্যাংকের শেয়ার কিনেছি আমরা, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানা আমরা কিনেছি। পদ্মা ব্যাংকে আমাদের কোনো শেয়ার নাই, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়েও আমাদের কোনো শেয়ার নাই, কানাডিয়ান বিশ্ববিদ্যালয় এবং পদ্মা ব্যাংকের কোনো মালিকানা নাই, কোনো বিনিয়োগ কিছু নাই আমাদের। পদ্মা ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, সেখানে আমাদের ন্যূনতম একটা ব্যাংক অ্যাকাউন্টও নাই। এটাও একটা একেবারে নির্জলা মিথ্যা কথা এবং এটির কোনো ভিত্তিহীন সংবাদ এখানে পরিবেশিত হয়েছে। দেশের বাইরে তার কোনো ব্যবসা নেই বলেও দাবি করেন সাবেক এই আইজিপি। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। 5 দিন ব্যবধানে রাজধানীর হাতির ঝিল থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতির ঝিল ব্রিজের নিচে অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা 999-এ কল দেয় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। পরে প্রযুক্তির মাধ্যমে নিহত ব্যক্তির নাম রবিন বলে জানতে পারে তারা। এর আগে 15 এপ্রিল এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা সকাল 7টা বাজে ওই ব্রিজের তল থেকে দেখতেছি এই লাশটা ভাসতে ভাসতে আসতেছে। লাশের দায়িত্ব কেউ নিতে চায় না এখন, মারা যাওয়ার পর মনে কোনো দাম নেই আর। সকাল 9:30টার পরে নদীতে দেখছি লাশটা ভাসতেছে। ভোলা ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী 3 লঞ্চের ইঞ্জিন রুমে আগুনের ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল 8:30টার দিকে প্রায় 1000 যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় লঞ্চটি। চাঁদপুর পৌঁছালে হঠাৎ করে লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লাগে। প্রাণ রক্ষায় নদীতে ঝাঁপ দেয় অনেক যাত্রী। এক পর্যায়ে চরে গিয়ে নোঙর করে কর্ণফুলী 3। এই ঘটনায় কমপক্ষে 30 যাত্রী আহত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ি চাপায় বাবা ছেলে নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কেওডার এলাকায় এক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঝালকাঠির খেজুরা এলাকার সুরেশ ডাকুয়া ও তার ছেলে লোকেশ ডাকুয়া। আহত হয়েছেন নিহত সুরেশের স্ত্রীও। কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক নাইম হোসেন জানান, আহত নিপুর রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত 2 জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। কেওডালা নামক স্থানে চট্টগ্রাম মুখী লেনে তারা রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত আসলে কি গাড়িতে ধাক্কা দিয়েছে এটা পরে আমরা তদন্ততে আসবে। বাচ্চাটা ঘটনাস্থলে মারা গেছে। কীভাবে দুর্ঘটনা হয়েছে এখন আমরা পাই নাই, পরে আমরা তদন্ততে ফুটেজ কালেকশন করার মাধ্যমে আমরা সঠিক তথ্য উদ্ঘাটন করে সেটা ব্যবস্থা করব। সংবাদ দুপুরে আরও যা থাকছে। বিশ্বকাপ সামনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন কন্ডিশনিং কোচের অধীনে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এর আলোকে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।
চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 21 সদস্যের কমিটিতে তাদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে 18 জন, আর প্রতিদ্বন্দ্বী কলি নিপুণ পরিষদ থেকে 3 জন নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রের মান উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন নির্বাচিতরা। সানওয়ার সনির ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে 2024-26 মেয়াদে নেতৃত্ব দেবেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। বিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতি কার্যালয়ে শুক্রবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন 475 জন। উৎসাহ উদ্দীপনায় সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। নির্বাচনে এসে কিন্তু সবার সাথে দেখা হয়, একটা মিলন মেলা। আমরা শিল্পীরা চাই যে প্যানেল যেন সবসময় আমাদের পাশে থাকে। তাদের যে ভালোবাসা আমরা পেয়েছি এর প্রতিদান আমরা সবসময় দিয়ে যাব। আমি একদম ক্ষুদ্র একটা মানুষ, আমার ভালোবাসা বিলিয়েছি আর ভালোবাসার বিনিময়ে তারা আমাকে প্রতিদান দিয়েছেন। সুযোগ পেলেই মানুষ সম্পর্ক খারাপ করে ফেলে, তো যাই হোক সবকিছু ঠিক ছিল, একটা চমৎকার নির্বাচন হয়েছে। রাতভর ভোট গণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করেন শিল্পী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট, মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। 21 সদস্যের কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 18টি পদেই নির্বাচিত হয়েছে মিশা ডিপজল পরিষদ থেকে। জয়ী হয়ে চলচ্চিত্র ও শিল্পের উন্নয়নে সবাইকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি নবনির্বাচিত সভাপতির। আমরা ইনশাআল্লাহ এই যে জয় এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম। আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। এদিকে কলি নিপুণ পরিষদ থেকে জয় পেয়েছেন 3 জন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন এবং সদস্য পদে সনি রহমান ও পলি নির্বাচিত হয়েছেন। শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল। 21 সদস্যের কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার 570 জন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আরও 100 কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনেছে ইসরায়েল। বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে নতুন এই অস্ত্র চুক্তি করার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এই চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্কের জন্য গোলা, সামরিক যান ও মর্টারের গোলা পাবে। এদিকে শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় রক্তাক্ত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকার্ম শহরের নূর শামস শরণার্থী শিবির। শুক্রবার 34 ঘন্টা চলে ইসরায়েলি সেনাদের তাণ্ডব। এতে অন্তত 6 ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এদিকে গাজার রাফা শহরের পাশাপাশি অন্যান্য জায়গাতেও রাতভর চলে বিমান হামলা। নতুন করে প্রাণ গেছে 1/2 ফিলিস্তিনির। এর মধ্যেই ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল বার্বাডোস। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বেরা হোসেন। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 75,000। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 1/2 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 1/2। গেল কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন প্রান্তে শরণার্থী শিবিরগুলোতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার থেকে 34 ঘন্টার বেশি সময় ধরে পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে আসছেন তারা। এতে ঘটেছে হতাহতের ঘটনা।
অর্ধশতর বেশি সাজোয়া ট্যাঙ্ক নিয়ে অভিযানে আসে ইসরায়েলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় সকালে শিবিরের কাছে রাস্তা ও ফুটপাত বুলডোজার দিয়ে ধ্বংস করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। এদিকে শুক্রবার গভীর রাতে আবারও শিবিরে হামলা চালানো হয়। এ সময় আহতদের চিকিৎসা সেবার জন্য আসা অ্যাম্বুলেন্স শিবির এলাকায় ঢুকতে বাধা দেয় আইডিএফ। অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় রয়টার্স। গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা চালিয়ে আসছেন ইসরায়েলি সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে শরণার্থী ক্যাম্পগুলোয় ইসরায়েলিদের অভিযান আরও বেড়ে গেছে। সম্প্রতি কয়েকটি অভিযানে 4 শতাধিক সাধারণ ফিলিস্তিনি সহ অন্তত 13 হামাস যোদ্ধা নিহত হয়। আহত হয়েছে হাজার হাজার মানুষ। তবে এ বর্বরতার শেষ কোথায় তা জানে না কেউই। তাওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিমবঙ্গ, মণিপুর সহ কয়েকটি রাজ্যে বিক্ষিপ্ত সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল গড়ে 60%। এদিকে ভোটার নিরাপত্তায় রাজ্য পুলিশকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। উৎসাহ, উদ্দীপনা আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে গড়ে ভোট পড়েছে প্রায় 60%। ভোটার উপস্থিতির দিক দিয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের 3টি আসনে গড়ে ভোট পড়েছে 77.57%, আর সর্বনিম্ন ছিল বিহারে 47.49%। ভোট শুরু হতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, এজেন্টকে অপহরণ সহ নানা ঘটনায় উত্তপ্ত হতে থাকে পশ্চিমবঙ্গের কোচবিহার। ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিজেপির ক্যাডারের মতো কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। They are using central force as their party cadre. I condemned it. Why? In Kuchbihar election, only the central forces are working, not even the state force, only from armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? এদিকে প্রায় 1 বছর ধরে অশান্ত মণিপুরের 2টি আসনে ভোট শুরু হতেই পূর্ব ইম্ফল জেলায় থংজুতে দুষ্কৃতিকারীরা একটি কেন্দ্র সম্পূর্ণভাবে তছনছ করে দেয়। ওই ভোট কেন্দ্রের 4টি ইভিএমই ভেঙে ফেলা হয়। তবে নির্বাচন কমিশনের দাবি, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। Elections are the most beautiful expression of India's democracy. Nothing like voting. ECI and lakhs of its officials have worked very hard over last 2 years to make your voting experience peaceful, comfortable and pleasant. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটের ফলাফলে মোদির রাজনৈতিক আধিপত্য আরও পোক্ত হবে। জয়ী হলে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর 3য় মেয়াদে ক্ষমতা ধরে রাখা 2য় নেতা হবেন তিনি। বেশিরভাগ জরিপেও মিলছে সেই পূর্বাভাস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনের যে আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসমানি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলার সময় আদালতের বাইরে চত্বরে নিজের গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুরে ঘটেছে এই ঘটনা। দগ্ধ ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন দেওয়ার আগে ওই ব্যক্তি আদালতের বাইরে বাইডেন ও ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেন। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। প্ল্যাকার্ড হাতে 37 বছর বয়সী ম্যাক্স আজারেল্লো। প্ল্যাকার্ডটিতে লেখা, ট্রাম্প বাইডেন একই মতাদর্শের এবং তারা আমেরিকান জনগণের উপর ফ্যাসিবাদীকে টেনে আনবেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায় ম্যাক্স তার ব্যাগ থেকে ছোট ছোট 2টি ক্যান বের করেন। এরপর লিফলেট আকাশে উড়িয়ে দিয়ে আচমকাই ক্যান থেকে তরল নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান আশেপাশের সবাই। প্রথমে বুঝেই উঠতে পারেনি কি হচ্ছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার ধারে কাছে যাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশ এসে আগুন নেভায়। ফ্লোরিডাবাসী ম্যাক্স আজারেল্লোকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে নিউ ইয়র্কের পুলিশ প্রধান জেফ্রি ম্যাড্রো জানান, ম্যাক্স যেসব প্রচারণাপত্র ছুড়ে দিচ্ছিলেন সেগুলো ষড়যন্ত্র তত্ত্ব পরিপূর্ণ ছিল, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ম্যাক্স আজারেল্লোর কোনো সম্পৃক্ততা মেলেনি। দগ্ধ ব্যক্তি নিরাপত্তা প্রটোকল ভেদ করেনি, পার্ক সবার জন্য উন্মুক্ত ছিল, তবুও আমরা সবকিছুই পর্যালোচনা করে দেখব। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসমানি মামলার বিচার চলছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টিকে ধামাচাপা দিতে তাকে ঘুষ দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এই অভিযোগ সংক্রান্ত মামলাটি পরিচিতি পেয়েছে হাসমানি মামলা হিসেবে। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।